এক্স-রে, সিটি স্ক্যান, তার সঙ্গে ইমার্জেন্সি কার্ড। আগে যে টেবিলগুলোতে প্রতি টেবিলে 5 নম্বর করে থাকতো, এখন সেটাতে মোটামুটি 16 নম্বর থাকছে, নতুন যে সিস্টেমটা এসছে আর। তো আগে যেটা নর্মালি হতো যে ইনস্ট্রুমেন্ট বা টেবিলগুলোতে ইম্পর্টেন্স অনেকটাই কম ছিল, হয় পাস পেলে খুব বেশি হেল্প করতো না, কিন্তু 16 নম্বর হওয়ার পর কিন্তু অনেকটাই ডিফার হয়ে গেছে। আগে একদম কিছু বলতে না পারলেও ইনস্ট্রুমেন্ট হাতে ধরালেই 5-এর মধ্যে 2 বা 1.5 হাতে দিয়ে দিতে হয়, সেক্ষেত্রে 30%, 40% এমনি নম্বর পাওয়া যেত। ভালো বললে সেটা 4.5, 4 চলে যেতে হয়। কিন্তু এখন যদি 15 হয়, 16 হয়ে গেছে আর কি, একদম বলতে না পারলে সেটা কিন্তু 2-3ও চলে আসতে পারে। 16-র মধ্যে 2-3 পাওয়া মানে সেটা 10%, 15% হয়ে যাবে। অ্যাটলিস্ট টেবিলগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট। এবং এগুলো স্কোরিং জায়গা, মানে সিটি স্ক্যান, ইনস্ট্রুমেন্ট, ইসিজি, এগুলোর সুবিধা যেটা হচ্ছে কমন যেগুলো তোমাদের ক্লাসে পড়ানো হয় সেই ইনস্ট্রুমেন্টগুলোই থাকে, সেই ইসিজিগুলোই থাকে, সেই চেস্ট এক্সগুলোই থাকে, সেগুলো কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, যে এমন নয় যে নতুন ইসিজি তোমাদের দেওয়া হচ্ছে। এর জন্য এগুলো কিন্তু অ্যাটলিস্ট এই সমস্ত পয়েন্টগুলো মিস না হয়, যে টেবিলগুলো যাতে অ্যাটলিস্ট তোমরা কনফিডেন্ট থাকো যে না 70%, 80% একটা স্কোর করা যাবে। এবং এর নর্মালি হয় ইনস্ট্রুমেন্ট একটা বা দুটো দেওয়া হয় আর কি। ফার্স্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টে সেটার নাম বলা, আইডেন্টিফিকেশন। সেকেন্ড হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট যদি পার্ট থাকে সেই পার্টগুলোর নাম বলা। থার্ড হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টে কীভাবে ইউজ করি, প্রসিডিওর, হাউ টু ইউজ। ফোর্থ হচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করার পরে কিছু সাইড ইফেক্ট বা যদি প্রবলেম, কিছু সাইড ইফেক্ট, আর কিছু ইন্ডিকেশন। এত কিছু যদি বলতে পারো তাহলে হয়তো সেই ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে থিওরি থাকে সেই থিওরি থেকে 2-1টা হয়তো কোশ্চেন করা হয়। কিন্তু নর্মালি টেবিলগুলোতে 3-4টা বেশি কোশ্চেন নর্মালি করা হয় না। তাহলে আমার হাতে একটা ডিভাইস আছে, এই ডিভাইসের নাম কি? মিটার ডোজ ইনহেলার। সবাই তোমরা জানো, ভেরি গুড। তাহলে মিটার ডোজ ইনহেলার দেখতে এল শেপড একটা ডিভাইস, প্লাস্টিক বানানো। নর্মালি 3টে পার্ট থাকে, এটা মাউথপিস, এটা কভার, এটা বডি প্রপার, আর এটা ক্যানিস্টার। তাহলে এটা ইনহেলার। ইনহেলার কিসের জন্য আমরা ইউজ করি? কিছু ড্রাগ প্রোভাইড করার জন্য, ডেলিভার করার জন্য ইনহেলার ইউজ করা হয়। কিছু ড্রাগ আমরা ইউজ করি, কিছু বিটা অ্যাগনিস্ট কিছু আছে, সলবিটামল, ফরমেটরল, সালমেটরল, আর কিছু আমরা স্টেরয়েড ইউজ করি, আর অ্যান্টিকোলিনার্জি কিছু প্রোভাইড করা হয়, ইপ্রাট্রোপিয়াম, গ্লাইকোপাইরিডোজ। তাহলে মিটার ডোজ ইনহেলার, মিটার কেন নাম হয়েছে? মিটার ডোজ ইনহেলার, মিটার শব্দের অর্থ হচ্ছে যে প্রতি পাংচুয়েশনে ফিক্সড অ্যামাউন্ট ড্রাগ ইজ ডেলিভার্ড, দ্যাট ইজ কল্ড মিটার ডোজ, ফিক্সড ডোজ ইনহেলার। ইনহেলার আরও বিভিন্ন টাইপের হয়, এটা যেমন মিটার ডোজ ইনহেলার বললাম, যেটা মিক্সড ফর্মে হচ্ছে, ডেলিভার হচ্ছে। বাকি কিছু রোটা হিলার থাকে, পাউডার ফর্মে সেটা ডেলিভার করা হয়। সেটা যদি না হয় সেক্ষেত্রে তোমার নেবুলাইজার মেশিন, নেবুলাইজেশন আছে, তবে নেবুলাইজার মেশিনে নেবুলাইজেশনে হায়ার ডোজ প্রোভাইড করা হয়, রোটা হিলার আর ইনহেলারে স্মলার ডোজ প্রোভাইড করা হয়। তাহলে ইনহেলার কি ক্ষেত্রে আমরা ইউজ করব, ইন্ডিকেশন কি কি? অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেগুলো আছে সেগুলোতে ড্রাগ প্রোভাইড করার জন্য ইউজ করা হয়, মেনলি হচ্ছে অ্যাজমা আর সিওপিডি। বাকি কাফ, টনিক, হয়তো কাফ হচ্ছে, কাফের জন্য আমরা ড্রাগ ডেলিভার করার জন্য ইউজ করা, বিশেষ করে স্টেরয়েড ইউজ করা হয়। আইএলডির জন্য ইউজ করা যায়, যেক্ষেত্রে আনকন্ট্রোল কাফ হচ্ছে, ড্রাই কাফ হচ্ছে, সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তাহলে মিটার ডোজ ইনহেলারে যেটা প্রবলেম হচ্ছে, এ এমন একটা ডিভাইস প্রচুর পেশেন্ট, মানে প্রায় প্রত্যেক পেশেন্টই ইউজ করে, কিন্তু প্রবলেম হচ্ছে 97-98% পেশেন্ট ভুল ইউজ করে। তার একটাই কারণ হচ্ছে আমার ডাক্তাররা সময় পায় না, পেশেন্টকে বোঝায় না, যে কেমিস্টদের কাছ থেকে ওরা সেটা শেখে এবং ভুল শিখে ভুলটা ইউজ করে। তাতে যেটা প্রবলেম হয়, হায়ার ডোজে ইউজ করতে হচ্ছে, মিসড ইউজ হচ্ছে, এবং সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন বেশি হচ্ছে। কি প্রসেস আমরা ইউজ করি? নর্মালি যেটা হয়, হোল্ড করার জন্য এই পামে হোল্ড করার পরে প্রেস করতে হবে। প্রেস করার আগে নর্মালি বলা হয় চেক করে নাও। মাউথ কভারটা খোলার পরে সেটা মুখে লাগানো,
দুটো লিপ দিয়ে সেটাকে হোল্ড করা। প্রবলেম যেটা হয় নর্মালি পেশেন্ট যেটা করে আর যেটা ভুল ইউজ করে, সেটা যেটা করে প্রথমে ওরা ফায়ার করে দেয়, তারপরে ইনহেলেশন শুরু করে। মোস্ট অফ দ্য পেশেন্ট সেটাই করে। তাতে যেটা প্রবলেম হয়, যখন তুমি ফায়ার করে দিলে সঙ্গে সঙ্গে ওষুধটা স্পিডে বেরোচ্ছে, মুখের ভিতরে যে স্যালাইভা আছে স্যালাইভাকে স্টাক করে যাচ্ছে। তারপর যখন ইনহেলেশন শুরু করছে, মোস্ট অফ দ্য ড্রাগ অলরেডি ওরাল ক্যাভিটিতে ডিপোজিট হয়ে গেছে। খুব সামান্য পরিমাণ ওষুধ যেটা সাসপেনশন অবস্থায় আছে সেটাই শুধুমাত্র ইনহেলেশনের মাধ্যমে তোমার ট্রাকিয়া বা লাংসে যাচ্ছে। ফলে মোস্ট অফ দ্য ড্রাগ কিন্তু মুখে নষ্ট হচ্ছে। এটা নর্মালি পেশেন্ট ইউজ করে। তাহলে সঠিক উপায়টা কি? সঠিক উপায়টা হচ্ছে মুখে লাগানোর পরে we have to start inhalation first. Inhalation will continue and we have to press in between the inhalation. তাহলে মুখে লাগালাম, ইনহেলেশন শুরু করলাম এবং সেই ইনহেলেশনটাই কন্টিনিউ চলবে ফায়ার করার পর। ইনহেলেশন, ফায়ার এবং কন্টিনিউ ইনহেলেশন। বলা হচ্ছে তুমি যদি সঠিক সমস্ত প্রসিডিওরও যদি তুমি ইউজ করো, তারপর অনলি 10 to 15% ড্রাগ আমাদের ডেলিভার হচ্ছে। মোস্ট অফ দ্য ড্রাগ বাকি আপার এয়ারওয়ে ওরাল ক্যাভিটিতে নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি সঠিক উপায়ে তুমি ইউজ করো, এবং যেটা নর্মালি পেশেন্ট ইউজ করে সেটা যে প্রসেস সেটা হলো অনলি হয়তো 1 to 2% 5% হয়তো পৌঁছে যাবে। তাহলে একবার প্রেস করার পরে সেটা মুখে লাগানো হলো, ইনহেলেশন স্টার্ট হলো, প্রেস করার পরে সেটা কন্টিনিউ থাকবে। এটা রিমুভ করতে হবে, মুখটা ঠোঁটটা বন্ধ থাকবে। 1 থেকে 2 মিনিট বন্ধ রাখার পরে তখন এক্সহেলেশন ছাড়তে হবে। যদি সেকেন্ড পাপ নিতে হয় তাহলে সেকেন্ড পারে সেম প্রসিডিওর রিপিট করতে হবে। প্রবলেম হচ্ছে যাদের ক্ষেত্রে এক তো হচ্ছে এই মানে কোঅর্ডিনেশনটা সবাইকে বোঝানো টাফ, বিশেষ করে এটা এজেড পেশেন্টকে, বা যাদের ক্ষেত্রে ইনহেলেশনের ডিউরেশন কম, তাদের ক্ষেত্রে যদি বোঝানো যায় হয়তো ফায়ার করলো কিন্তু ইনহেলেশন খুব বেশি লম্বা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা ড্রাগটা মানে এই ডিভাইস ইফেক্টিভ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা অল্টার ইউজ করতে হবে। যদি আমরা বোঝাতে না পারি বা বোঝানোর পর যদি ইনহেলেশন যদি খুব বেশি লেনদেন না হয়, সেক্ষেত্রে তখন আমাদের রোটাহিলার যেতে হবে। রোটাহিলার ডিভাইস তোমরা কেউ দেখেছো? রোটাহিলার নর্মালি যেটা হয় তোমার একটা ক্যাপসুল থাকে, আলাদা পাওয়া যায়, আর অনেকগুলো ছোট ডিভাইস থাকে, ডিভাইসের ভিতরে ক্যাপসুলটা ঢুকিয়ে দিতে হয়। ঢুকিয়ে দিয়ে কিছু পিন সিস্টেম থাকে, পিনে প্রিক করলে ওই ক্যাপসুল থেকে পাউডারগুলো বের হয়ে যায়। মুখে লাগানোর পরে যখন ইনহেলেশন নেই তখনই মাত্র শুধুমাত্র পাউডারটা ডেলিভার হয়, আদারওয়াইজ যায় না। ফলে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন যেটা লাগছে সেটা একদমই লাগবে না। এক্ষেত্রে যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ইনহেলেশনে ফোর্সটা বেশি দিতে হবে। রোটাহিলার ক্ষেত্রে ইনহেলেশনের ফোর্সটা বেশি লাগবে। ফলে যে সময় এজেড পেশেন্ট বা এএসইউপিডি যেগুলো, যাদের ক্ষেত্রে ইনহেলেশনের ফোর্স খুব বেশি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু রোটাহিলার আবার ইউজ হবে। কারণ যেহেতু পাউডার ফর্মে থাকছে এবং সেটা যেহেতু যত মানে স্ট্রং ইনহেলেশন হবে তত বেশি লোয়ার পার্টে ডিপোজিট হবে। যদি রোটাহিলার ইউজ করতে না পারে বা পেশেন্টের একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে বা ইএসসিবিডি অ্যাজমাটিকাস, সেক্ষেত্রে তখন আমাদের নেবুলাইজার মেশিন ইউজ করতে। নেবুলাইজার মেশিন তোমরা দেখেছো, পরে গেলে পরে দেখতে মানে পরে যদিও নেবুলাইজার মেশিন আমাদের নেই, আমরা অক্সিজেনের মাধ্যমে নেবুলাইজেশন করা হয়। নেবুলাইজার মেশিনে একটা আলাদা ইলেকট্রিক মেশিন পাওয়া যায়, যেটাতে হচ্ছে যেটা আমরা লিকুইড ফর্মে যে ওষুধটা থাকে সেটাকে মিস্টে কনভার্ট করে এবং সেটা তারপর ইনহেলেশন করা হয়। আমাদের এখানে ওয়ার্ডে নর্মালি অক্সিজেন সাহায্যে সেটা পার্টিটা করা হয়। তাহলে মিটার ডোজ ইনহেলার সেটা ইউজ করতে না পারে রোটাহিলার ইউজ না হতে পারে, সেটা তখন আমাদের নেবুলাইজার মেশিন। মিটার ডোজ ইনহেলারে এই যে ডিসঅ্যাডভান্টেজ যে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন, এই প্রবলেমটার জন্য যে নতুন ডিভাইস ওরা নিয়ে এসেছে একটা সিঙ্ক্রোব্রিথ বলে একটা ডিভাইস। সিঙ্ক্রোব্রিথ দেখতে সিমিলারই, সেটা এমনভাবে মিস করা হয় যখন ইনহেলেশন যখন হবে শুধুমাত্র তখনই ড্রাগটা ডেলিভার হবে, আলাদা করে প্রেস করা দরকার নেই। যে প্রেসের সিস্টেম যেটা আছে সিঙ্ক্রোব্রিথে, সে প্রেস করার সিস্টেমটা থাকবে না। সেম ক্যানিস্টার থাকবে, সেম ডিভাইস থাকবে, শুধুমাত্র ইনহেলেশন যখন হবে শুধু তখনই মাত্র ড্রাগ অটোমেটিক ডেলিভার হবে, আদারওয়াইজ ডেলিভার হবে না। ফলে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন যে প্রবলেম হচ্ছিল সিঙ্ক্রোব্রিথের ক্ষেত্রে সেটাও থাকে না। তাহলে ইউজ করার জন্য প্রবলেম কি হতে পারে? সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে যদি মিস ইউজ করে, তার জন্য ড্রাগটা ওয়েস্টেজ হচ্ছে, লার্জার ডোজে লাগছে, ইনঅ্যাডিকুয়েট সিমটম কন্ট্রোল হচ্ছে।
সেকেন্ড যেটা হচ্ছে যে ওরাল ক্যান্ডিডিয়াসিস, যেটা মোস্ট কমন যেটা হয় ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়। বিশেষ করে আমরা স্টেরয়েড যখন ইউজ করছি সেগুলো ওরাল ক্যাভিটি ডিপোজিট হওয়ার জন্য একটা ওরাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে। সেটা প্রিভেনশন করার জন্য নর্মাল যেটা পেশেন্টকে বলা হয় রোটাহিলার বা মিটারডোজ ইনহেলার যেটা ইউজ করবে, ইউজ করার পরে ওয়াটার দিয়ে গার্গল করে নাও। তাহলে মিটারডোজ ইনহেলার নিয়ে কোনো কনফিউশন কিছু আছে? মিটারডোজ ইনহেলার মানে অল্টারনেট কিন্তু ধরা হয়, মানে খুব মানে কমনলি যেটা ভাইবা টেবিলে ধরা হয় সেটা কিন্তু মিটারডোজ ইনহেলার। এবং প্র্যাকটিসও গিয়ে তোমরা দেখবে ইন্টার্নশিপ বা তার পরবর্তী কিন্তু এটা ডে টু ইউজ খুব বেশি যেহেতুই হয়, এর জন্য বেশি ইম্পর্টেন্ট বেশি দেওয়া হয়। সিরিঞ্জ এরকমই একটা সিরিঞ্জ থাকে, নর্মালি এটা ব্লু কালার থাকে, প্রধান টিউবারকুলোসিস সিরিঞ্জ বলা হয়। ইনসুলিন সিরিঞ্জে এটা ক্যাপ, নিডল, এটা পিস্টন, এটা সিরিঞ্জ পেপার। এই সিরিঞ্জে যেটা থাকে আর কি কিছু মার্কিং করা থাকে 0 থেকে 40 পর্যন্ত। আরও কিছু সিরিঞ্জ থাকে যে সিরিঞ্জগুলোতে 0 থেকে 100 পর্যন্ত থাকে। মার্কিংগুলো কি ইন্ডিকেট করে? মার্কিংগুলো ইন্ডিকেট করে যে টোটাল এই যে সিরিঞ্জের ভলিউম সেটা হচ্ছে 1 ml। সিরিঞ্জের টোটাল ভলিউম হচ্ছে 1 ml। তো 1 ml ইনসুলিন কত কনসেন্ট্রেটেড আছে, কত ইউনিট ইনসুলিন আছে সেটা ইন্ডিকেট করে এই মার্কিংগুলো। যেটা U40 আছে, U40 যে ইনসুলিনগুলো আমরা ডেলিভার করি সিরিঞ্জের মাধ্যমে সেগুলো প্রতি ml এ 40 ইউনিট ইনসুলিন আছে। যদি U100 যদি হয় সেক্ষেত্রে প্রতি 1 ml ভলিউমে 100 ইউনিট ইনসুলিন আছে। এবং U300ও চলে এসছে এখন, যে 1 ml এ 300 ইউনিট ইনসুলিন আছে। এই যে কনসেন্ট্রেশনগুলো ডিপেন্ড করে যে কতটা লার্জ অ্যামাউন্ট আমার ইনসুলিন ডেলিভার করতে হচ্ছে। কারণ এটা যখনই আমার 0.5 ml এর বেশি আমি যখন সাবকোয়ার ডেলিভার করবো তখন সেজন্য অবভিয়াসলি পেন একটা ফিল হবে। তো যত বেশি লার্জ অ্যামাউন্ট যখন লাগছে আমার তখন আমার কনসেন্ট্রেশন বাড়াতে হবে, যাতে কম অ্যামাউন্ট দেওয়ার জন্য সাইডে যেটা পেন হচ্ছে পেনটা যাতে কম হয়, লার্জ অ্যামাউন্ট যাতে মানে ভলিউমটা যাতে আমরা কম করতে পারি। তাহলে ইনসুলিন যদি সিরিঞ্জ ধরানো হয় তাহলে অবভিয়াসলি ইনসুলিন কী কী টাইপ আছে সেগুলো জিজ্ঞেস করা হবে, যে শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। নর্মালি শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং বা ইন্টারমিডিয়েট যে ইনসুলিন আছে সেগুলো সবগুলো কনসেন্ট্রেশন U40 থাকে। আর বাকি যেগুলো লং অ্যাক্টিং ইনসুলিন সেগুলো U100 আর U300 এই কনসেন্ট্রেশন আছে। ইনসুলিন দেওয়ার যে প্রসিডিওর যেটা হচ্ছে যে ইনসুলিন প্রেসক্রাইব যতটা ইউনিট থাকবে আর কি 10 ইউনিট 20 ইউনিট, সেই ইউনিট ইনসুলিনটা এদের ড্র করা হলো সিরিঞ্জ থেকে। নর্মালি সাবকাট অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস দেওয়া হয়, বাকি থায়ে দেওয়া যেতে পারে, আপার বডি পার্টে দেওয়া যেতে পারে, ইভেন বাইসেপস মাসলের ওই জায়গাটাও দেওয়া যেতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসে আমরা থাই ইউজ করি আর নয়তো অ্যাবডোমিনাল অলে ইউজ করা হয়। অ্যাবডোমিনাল অলে যদি সাবকাট এই সিরিঞ্জের যেটা লেন্থ দেখবে লেন্থ খুব ছোট আছে। তো নর্মালি সাবকাট যদি আমরা 15 ডিগ্রি ইংরেজি মানে অ্যাঙ্গেলে যেটা দেওয়া হয়, ইনসুলিনের ক্ষেত্রে যেটা করা হয় যে পুরো মাসেল পিঞ্চ করে 90 ডিগ্রিতে ঢুকে দেওয়া পুরো লেন্থ অফ সিরিঞ্জ অ্যান্ড দেন প্রেস, এবং প্রেস করার পরে অ্যাটলিস্ট 30 সেকেন্ড সেটা হোল্ড করে রাখো, তারপরে উইথড্র করো। সাইড ইফেক্ট কী কী হতে পারে দেওয়ার জন্য, ইনসুলিন দেওয়ার জন্য? লোকাল যে রিয়াকশন যেগুলো বললাম আর যে একই জায়গায় বারবার যদি দেওয়া যায় সেক্ষেত্রে অ্যাট্রোপি হতে পারে, পেন হতে পারে, কিছু স্কিন আলসারেশন হতে পারে, এবং সিস্টেমিক সাইড ইফেক্ট যেটা মোস্ট কমন সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হতে পারে। ইনসুলিন দেওয়ার সময় অবশ্যই পেশেন্টকে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক সম্বন্ধে উই হ্যাভ টু অ্যালার্ট দ্য পেশেন্ট। নর্মালি যে পেশেন্টগুলোকে আমরা ইনসুলিন প্রেসক্রাইব করা হয় তাদেরকে হাইপোগ্লাইসেমিকের সাইন সিমটম বা তার ম্যানেজমেন্ট সেগুলো অলরেডি কাউন্সিলিং করা হয়। হাইপোগ্লাইসেমিক অ্যাটাকগুলো কী কী সিমটম হবে? সব জায়গায় ডেডেস্ট কমপ্লিট সিমটম হতে পারে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাচ্ছে, তাহলে বাড়ির লোককে পেশেন্টকে বলে রাখতে হয়, বাড়ির লোককে বলতে হয় যে ওর সঙ্গে থাকবে
যদি পেশেন্ট কখনো মানে ঘুমিয়ে থাকে বা ঘুমতে উঠছে না, যেটা ওঠার কথা, তাহলে চেক করে দেখতে হয় যে ঘুমিয়ে আছে নাকি অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হলে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করে। তার আগে কি হতে পারে? আগে হতে পারে সাডেন অনসেট প্যালপিটেশন হতে পারে, সোয়েটিং হতে পারে এবং রেস্টলেস ফিলিং। তাহলে যে পেশেন্ট ইনসুলিন নিচ্ছে সে যদি একসঙ্গে রেস্টলেস ফিলিং, প্যালপিটেশন, তার সঙ্গে সোয়েটিং যদি হয়, অবভিয়াসলি সেটা অ্যাবনর্মাল সোয়েটিং। যারা আশেপাশে যারা তাদের যেটা যতটা ঘাম হচ্ছে তার চাইতে ওর সোয়েটিং বেশি হচ্ছে। যদি অ্যাবনর্মাল সোয়েটিং হয়, প্যালপিটেশন হয়, রেস্টলেসনেস ফিল করে, তাহলে আইডিয়াল হচ্ছে যে সুগার চেক করা সিবিজি মেশিনে। সেটা অ্যাভেলেবল না থাকলে পেশেন্টকে বলা হয় যে মিষ্টি কিছু খেয়ে নাও। এটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য হলে নর্মালি 10 to 15 মিনিট পরে পেশেন্ট বেটার ফিল করবে। তাহলে ইনসুলিন ইউজ, তার সাইড ইফেক্ট, এবার ইনসুলিন ইন্ডিকেশন, কী ক্ষেত্রে ইনসুলিন আমরা ইউজ করি। খুব কমন কোশ্চেন, এটা তোমাদের জিজ্ঞেস করা ছিল ভাইভাতে, অনেকে কিন্তু তোমরা বলতে পারো না। এবার কিছু বেসিক কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু মানে একদম না বললে কিন্তু মুশকিল। এমবিবিএসে পড়ছে, অ্যাটলিস্ট কিছু বেসিক মানে জিনিস এক্সপেক্ট করা যায় যেগুলো তোমরা পারবে। যেমন এক্সামিনেশনের ক্ষেত্রে জেনারেল সার্ভে অ্যাটলিস্ট তোমরা সবাই পারবে আর কি। যদি তোমার লং কেসের ক্ষেত্রে তাহলে জেনারেল সার্ভেতে আটকে যাচ্ছ, তাহলে কিন্তু ফার্দার আগানো খুব মুশকিল। বা তোমাদের সিএলডি কে যদি লং কেসে সিএলডি থাকে তাহলে কিন্তু প্রবলেম বেশি, কারণ এক্সপেক্ট করা হয় যে সিএলডি সময় তুমি সমস্ত কিছু জানবে, কোনো কিছু তোমার ভুল হবে না। বড় যেটা সিভিএ যদি পড়ে তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে পাস করার সুবিধা, কারণ সিভিএ তুমি সমস্ত কিছু জানবে, এটা এক্সপেক্টেড নয়, কারণ ওটা এমডি লেভেলের কেস। ইনসুলিনের ক্ষেত্রে যে ইনসুলিন ইন্ডিকেশন অ্যাটলিস্ট বলতে পারবে, এটা কিন্তু এক্সপেক্টেড আর কি তোমাদের ক্ষেত্রে। তাহলে ইনসুলিনের কী কী ইন্ডিকেশন আমরা ইউজ করি? নর্মালি টাইপ 1 ডায়াবেটিস হলে ইউজ করতে হবে। টাইপ 2 ডায়াবেটিস যদি আমার প্রেগনেন্সিতে হয় সেক্ষেত্রে ইউজ করতে হবে, কারণ প্রেগনেন্সির একমাত্র অ্যাপ্রুভ ড্রাগ কিন্তু ইনসুলিন। বাকি আমরা মেটফর্মিন ইউজ করা হয় কিন্তু সেটা অ্যাপ্রুভ ড্রাগ নয়। বাকি যদি কোনো অ্যাকিউট কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট ভর্তি হয়, সেটা টাইপ বা টাইপ 2 যেটাই হোক আর কি, সেক্ষেত্রে অবশ্যই ইউজ করতে হবে আমাদের। যদি আমার ডিকে নিয়ে ভর্তি হয়, এইচএস নিয়ে ভর্তি হয়, পেশেন্টের যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি, মেডিকেল অ্যাকিউট কিছু প্রবলেম হয়, যে একটা মেনিনজাইটিস হয়েছে, অ্যাকিউট সিভিএ হয়েছে, এএমআই হয়েছে, একটা সেপসিস হচ্ছে, সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা ইন হসপিটাল আমরা কিন্তু ইনসুলিনই চালানো হয়। পেশেন্টের যদি ওরাল ড্রাগ ফেলিওর যদি হয়, বিশেষ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যদি ওরাল ড্রাগ ইফেক্টিভ যদি না হয়, সেক্ষেত্রে আমরা ইনসুলিন ইউজ করি। বা ওরাল ড্রাগ দিয়ে অ্যাডিকুয়েট কন্ট্রোল আমার আসছে না, সেক্ষেত্রে ইনসুলিন ইউজ করা হয়। বা আইডিয়ালি যে সমস্ত পেশেন্ট HbA1c 11 বেশি থাকছে, সেক্ষেত্রেও আমরা ইনসুলিন শুরু করতে পারি। সুগার বাড়তে ইনসুলিনের ক্ষেত্রে আমরা হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্টের জন্য ইনসুলিন আমরা ইউজ করি। হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে ইনসুলিন ইউজ করা হয়, সেটা ডেক্সট্রো সলিউশনের সঙ্গে মিক্স করে দেওয়া হয়। একটা নর্মোগ্লাইসেমিক পেশেন্টকে তুমি ইনসুলিন দিলে হঠাৎ করে সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। 8 to 10 ইউনিট রেগুলার ইনসুলিন তোমার 100 ml 25D তে দিয়ে ইনফিউজ দেওয়া হয়। সেটার মেকানিজম যেটা হচ্ছে যে গ্লুকোজ আর পটাশিয়াম সেটা সিনপোর্টের মাধ্যমে একসঙ্গে সেটা সেলের ভেতরে এন্টার করে, ফলে ব্লাডের ক্ষেত্রে যেটা হাইপার ক্যালেমিয়া সেটা অনেকটা রিডিউস হয়ে যায়। এবার ইনসুলিনে সেগুলো বলতে পারলে বাকি এবার ওই টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস বা তোমার ওই ডিকে সেগুলো নিয়ে কোশ্চেন করলেও করতে পারে আর কি। কিন্তু অ্যাটলিস্ট এগুলো জেনে থাকতে হবে যে আইডেন্টিফিকেশন, সেটা প্রসেস, ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, আর সাইড ইফেক্ট হলে সেগুলো ম্যানেজ করবে কীভাবে।